হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর অভিব্যক্তি এবং বিবর্তন যে চ্যাপ্টার 4 রয়েছে, সেই চ্যাপ্টার 4-এর সঙ্গে কি অভিব্যক্তি এবং বিবর্তন, অভিব্যক্তি সম্পর্কে, অভিব্যক্তি এবং অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে সেভাবে সেই সম্পর্কে আমরা কমপ্লিট ডিসকাশন এখানে করব। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। হচ্ছে কি যে সরল অভিব্যক্তি কাকে বলছে? বলছে সরল জীব থেকে জটিল বা উন্নত জীব সৃষ্টি হলো অভিব্যক্তি। অর্থাৎ একটা সাধারণ জীব থেকে, এককোষী জীব থেকে বহুকোষী বা জটিল জীব সৃষ্টি হচ্ছে প্রধান লক্ষ্য হচ্ছে অভিব্যক্তি। প্রক্রিয়াটি অত্যন্ত ধীর এবং কখনোই সাথে থেমে থাকে না। তাহলে ইভলিউশন বা বিবর্তন যে অভিব্যক্তি বলছি আমরা, সেটা হচ্ছে কি স্লো বাট কন্টিনিউয়াস প্রসেস। খুব আস্তে আস্তে হবে কিন্তু সবসময় হতে থাকবে। এটা আমাদের শরীরে সবসময় চলছে। অভিব্যক্তি প্রত্যেকটা জীবের দেহে খুব স্থির বা ধীরভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। অভিব্যক্তির মাধ্যমেই নতুন প্রজাতির সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকাল থেকে দেখা যায় পৃথিবী প্রথম দেখি যে খুব সরল জীব ছিল। সেই সরল জীব থেকে মানুষের মতো জটিল জীব সৃষ্টি হয়েছে। তাই এগুলো হচ্ছে কি নতুন প্রজাতির সৃষ্টি। ধীরে ধীরে পরিবর্তন আস্তে আস্তে কি হয়, আগের জীব থেকে নতুন জীবটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে নতুন একটা জীবের সৃষ্টি করে। অভিব্যক্তির ফলে উৎপন্ন জীবেরা পরিবেশে নিজেকে মানিয়ে নেয় এবং অভিযোজিত হয়। তো আমাদের এই পরিবর্তনটা কেন হয়? পরিবর্তনটা হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। যেমন তোমরা লক্ষ্য করেছো, পৃথিবী থেকে সব সময় কি হয়েছে, বিভিন্ন ধরনের জীবেরা বিলুপ্ত হয়ে গেছে। বলো ডাইনোসরের মতো জীবেরা বিলুপ্ত হয়ে গেছে। কেন বিলুপ্ত হয়েছে? কারণ তারা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারেনি। তাদের মধ্যে পরিবেশের সঙ্গে বেঁচে থাকার জন্য যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনটা হয়নি বলে তারা বেঁচে থাকেনি, তার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবার তার অভিব্যক্তির বলছে ইভলিউশন শব্দটির অর্থ হলো ইভলিউশন শব্দটির অর্থ হলো বেশ কিছু সময় ধরে জীবদের পরিবর্তন ও জীবের ক্রমবিকাশ। অর্থাৎ অনেক দিন ধরে, হয়তো একটা নতুন জীব তৈরি হতে 100 বছর লেগে যাচ্ছে, হয়তো আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন আস্তে আস্তে এমন পরিবর্তন হচ্ছে যে দেখো আগের জীব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নতুন একটা জীবের সৃষ্টি হয়েছে। ক্রমবিকাশ অর্থাৎ ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ আমাদের এই পরিবর্তনটা আসছেন। অভিব্যক্তির বা জৈব বিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটে। তা আমরা এই অভিব্যক্তির মাধ্যমেই জানতে পারছি কিরকম ভাবে যে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটেছে। জীবের এই বৈচিত্র্য, সাদৃশ্য ও বৈসাদৃশ্য সবকিছু অভিব্যক্তি সংক্রান্ত আলোচনা অন্তর্গত। অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীবের কিরকম আলাদা। ধরুন আমরা এক শিম্পাঞ্জির সঙ্গে আমাদের জিনগতভাবে 98% আমরা একই রকম। ইঁদুরের সঙ্গে আমাদের 92% জিনগত সিমিলারিটি রয়েছে। মানে কি, আমরা এগুলো কি নির্দেশ করছে যে একটা জীব থেকে আরেকটা জীব সৃষ্টি হয়েছে, যার জিনগত বৈশিষ্ট্য যত কাছাকাছি থাকবে তার তত পাশাপাশি সম্পর্কযুক্ত। অর্থাৎ তাদের পূর্বপুরুষ তারাই, এরকম ভাবে আমরা বিচার বিবেচনা করি। এবার ইভলিউশন ধারণা, কনসেপ্ট অফ ইভলিউশন বললো সরল এককোষী জীবই কোটি কোটি বছর ধরে মন্থর, গতিশীল এবং পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে জটিল জীবের সৃষ্টি হয়েছে। তাহলে বলছে সরল এককোষী জীব থেকে কোটি কোটি বছর ধরে, একদিনে না, পরিবর্তন হলো খুব ধীর এবং কন্টিনিউয়াস প্রসেস। ওই জন্য বলছে ধীরে ধীরে গতিশীল মানে কন্টিনিউয়াস, পর্যায়ক্রমিক সিকোয়েন্সিয়াল, অর্থাৎ একবারে পরিবর্তনটা আসছে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে। পৃথিবীর গঠন এবং আবহাওয়া যুগে যুগে পাল্টেছে। কখনো আইসিড এসছে, কখন আবার তোমার পৃথিবী জলমগ্ন হয়ে গেছে, কখন আবার তোমার ড্রাই এজ এসছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে কি হয়েছে, পৃথিবীর আবহাওয়া পাল্টেছে এবং আবহাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে যে সময় জীবগুলো অ্যাডজাস্ট করতে পারেনি তারা বিলুপ্ত হয়ে গেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরল জীবদের প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা অনুযায়ী পরিবর্তন হয়েছে। অর্থাৎ একটা পরিবেশ যেরকম হবে সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা জীবদের কাজ। এবার সেই সামঞ্জস্য রক্ষা করতে না পারে তো সেই জীবটা কি হবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। এই পরিবর্তন এখনো চলছে, ভবিষ্যতেও চলবে এবং যুগ যুগান্তর ধরে চলবে। এটাই বিবর্তন বা জৈব অভিব্যক্তি। তাহলে আসল কথা হচ্ছে জৈব অভিব্যক্তি হচ্ছে একটা পদ্ধতি যেটা খুব ধীর এবং কন্টিনিউয়াসলি
অর্থাৎ গতিশীলভাবে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটায়, যা আমাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে সহায়তা করে। যদি আমরা সামঞ্জস্য বিধান করতে না পারি, আমাদের যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা কি হবো, এই পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাব। এখনো যে সমস্ত প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ থেকে, তার কারণটা হচ্ছে মেনলি যে এই পরিবেশের সঙ্গে ওরা সামঞ্জস্য বিধান করতে পারছে না। অভিব্যক্তির ফাইনাল সংজ্ঞা কি হচ্ছে দেখো, যে মন্থর এবং ধীর ও ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরল উদ্বংশীয় জীব থেকে নানান পরিবর্তনের মাধ্যমে জিনের পরিবর্তন, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন যৌন জননের দ্বারা। জিনের পরিবর্তন মানে কি, জিন কাকে বলছে, ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যা নির্দিষ্ট একটা পলিপেপটাইড বা প্রোটিনের বার্তা বহন করে। হলো জিন ফ্রিকোয়েন্সি মানে ধরুন একটা পপুলেশন আছে, একটা অনেকগুলো জীবের একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর মধ্যে কি জিনের যে অনুপাত রয়েছে, সেই অনুপাতটা কি হয়, ধীরে ধীরে পরিবর্তন হয়, একে জিন ফ্রিকোয়েন্সি বলা হয়। একে আবার বায়োলজির কথায় জেনেটিক ড্রিফটও বলা হয়ে থাকে, জেনেটিক ড্রিফট এটাও বলা হয়ে থাকে। জিন ফ্রিকোয়েন্সি, জিনের অনুপাতের পরিবর্তন। আর যৌন জনতা, যৌন জনন কেন বলছে, কারণ যৌন জননে কি হয় বলো, যৌন জননে গ্যামেটের মিলন হয়, গ্যামেট এর মিলন হয়। এবার গ্যামেটের মিলন যখন হচ্ছে, তখন সেখানে কি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার মানে হচ্ছে দুটো সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিনের মধ্যে খণ্ডাংশের বিনিময়। ক্রসিং ওভার যখন হচ্ছে, তার মধ্যে কি আসছে, ভ্যারিয়েশন আসছে, পরিবর্তন আসছে, নতুন বৈশিষ্ট্য আসছে। যেমন বাবা মা থেকে আমরা আসছি, তো বাবা মা থেকে আমরা আলাদা। কেন আলাদা, কারণ ক্রসিং ওভার ঘটেছে বলে। বিভিন্ন প্রকার উন্নত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে অভিব্যক্তি বিবর্তন বলে। তার আসল কথা হচ্ছে, অভিব্যক্তি একটা মন্থর গতিশীল পর্যায়ক্রমিক প্রক্রিয়া, যেখানে জীবের পরিবর্তন হচ্ছে কিসের জন্য, এক নম্বর হচ্ছে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন হচ্ছে, দুই নম্বর হচ্ছে কি জিনের পরিবর্তন হচ্ছে, এবং তিন নম্বর হচ্ছে যৌন জননের দ্বারা, ক্রসিং ওভারের দ্বারা নতুন নতুন বৈশিষ্ট্য আসছে, যার ফলে তোমার বিবর্তন ঘটছে। এবার আমরা বলবো অরিজিন অফ লাইফ, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। তোমরা দেখো, প্রথমে এখানে কনসেপ্ট বলি, যখন পৃথিবী প্রথম ছিল, তখন পৃথিবীতে কি ছিল, একটা গলন্ত অগ্নেয়পিণ্ড ছিল। তখন পৃথিবীর তাপমাত্রা ছিল মোটামুটি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবং বলা যায় যে এখানে যে সমস্ত গ্যাসগুলো ছিল, সেগুলো সব অবিয়োজিত অবস্থায় ছিল। এখানে পরিবেশ ছিল অবিয়োজিত পরিবেশ মানে কার্বন আলাদা, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা, নাইট্রোজেন আলাদা, ফসফরাস আলাদা, এরকম ভাবে সবাই আলাদা আলাদা ছিল, কেউ কিন্তু যুক্ত ছিল না। এরপরে ধরে নাও, এখানে এই যে গলন্ত পৃথিবী 4.5 বিলিয়ন ইয়ার্স আগে, এবার 4.2 বিলিয়ন ইয়ার্স আগে কি হচ্ছে, পৃথিবীটা ওয়াটার কুল এবং কনডেন্স হচ্ছে। এর মানেটা কি বলছে, যখন এই পৃথিবী গরম ছিল, তখন সেখানে কি ভেপার বাষ্প, মানে এর তাপগুলো ছাড়ছে, এবং তাপগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে এর তাপের সঙ্গে কি যাচ্ছে, তাপগুলো ছেড়ে ঠান্ডা হচ্ছে। পৃথিবীটা যখন ঠান্ডা হচ্ছে, তখন পৃথিবীর চারিদিকে কি হচ্ছে, কি তৈরি হচ্ছে বলো, একটা মেঘের আবরণ তৈরি হচ্ছে, গ্যাস। কারণ এই তাপের মাধ্যমে কি জলীয় বাষ্পগুলো বাষ্পীভূত হয়ে উপরে জমা হচ্ছে, উপরে গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলো জমা হওয়ার ফলে এখানে মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ থেকে যখন বৃষ্টি নেমে আসলো, তখন কি হচ্ছে, পৃথিবীটা আরো ঠান্ডা হয়ে গেল। এবার ঠান্ডা যখন হচ্ছে পৃথিবী, তখন কি হচ্ছে, এখানে কনডেনসেশন রিয়াকশন ঘটছে। অর্থাৎ ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন মানে হচ্ছে, যত তোমার পৃথিবী ঠান্ডা হবে, তত কি হবে, এই কার্বন হাইড্রোজেনগুলো, এখানে কার্বন হাইড্রোজেন পাশাপাশি পরস্পরের সঙ্গে বন্ড ফর্মেশন করলো, হাইড্রোকার্বন তৈরি করলো। তারপর তাহলে কার্বন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন এসে বন্ড করলো, এখানে কি অ্যালডিহাইড যৌগ তৈরি করলো। এখানে ধরো হাইড্রোজেন হাইড্রোজেন কি হলো, এখানে আছে হাইড্রোজেন এভাবে অ্যামোনিয়া তৈরি করলো। তারপর ধরো না কি CHO পরস্পর যুক্ত হয়ে তোমার কার্বোহাইড্রেট সুগার তৈরি করলো। পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো, তত উপরের দিকে মেঘ জমা হতে থাকলো। আর মেঘের মধ্যে কি ঘটছে, মেঘের মধ্যে স্পার্কল অর্থাৎ বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটছে। এটা আমরা মেঘ ডাক অর্জন করা বলি। এটা আসলে কি, মেঘ যখন ডাকে বা মেঘ বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গটা আসলে একটা ইলেকট্রন কণার স্রোত।
তা বিদ্যুৎ স্ফুলিঙ্গের চারিদিকে যত গ্যাস থাকে সেই গ্যাসগুলো আয়নিত হয়ে যায়, আয়নিত হয়ে গিয়ে আবার ওরা নতুন কম্বিনেশন করে যুক্ত এক অপরের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন গ্যাস ফরমেশন করে। তো দেখাবেন কি বলছে, পৃথিবীতে কিভাবে জীবের সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে নানা মতবাদ প্রচলিত রয়েছে। বিজ্ঞানী ওফারিন এবং হ্যালডেনের ধারণা দিয়েছিলেন যে আদিম পৃথিবীতে অক্সিজেনবিহীন পরিবেশ, সেসব পৃথিবীতে কি ছিল, অক্সিজেন ছিল না, কারণ ক্লোরোফিল যুক্ত কোনো জীব ছিল না, অধিক তাপমাত্রা ছিল, মোটামুটি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, বিদ্যুৎ ক্ষরণ হতো, বিদ্যুৎ ক্ষরণ বলতে এই যে স্পার্কলিং যাকে বলছি আমরা, যাকে লাইটেনিং, স্পার্কলিং না লাইটেনিং বলছি আমরা, বিদ্যুৎ চমকা যেটা বলি আমরা, এবং আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে, আলট্রাভায়োলেট রশ্মি মানে কি, এই সময় কিছু আলট্রাভায়োলেট রশ্মি বিভিন্ন ধরনের মহাজাগতিক রশ্মিগুলো এই পৃথিবীর চারিদিকে ছড়িয়েছিল। বিভিন্ন সরল জৈব অণু অ্যামোনিয়া, মিথেন, জল পরস্পর বিক্রিয়া করে জটিল জৈব অণু তৈরি করে। পৃথিবীতে প্রথম জীবন সৃষ্টি সম্পর্কে অপয়েন হ্যালডেনের মতবাদকে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস বলা হয়। থিওরি অফ অ্যাবায়োজেনেসিস মানে হচ্ছে অজীবজাত বস্তু থেকে জীবজাত বস্তুতে পরিণত হওয়া, মানে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অজীবজাত বস্তু, এগুলো মিলিত হয়ে আমাদের জৈব উপাদান তৈরি হওয়ার ফলে আমাদের জীব তৈরি হচ্ছে। কারণ এখনো আমরা কি করি, যদি আমাদের শরীরের মানে কেমিক্যাল অ্যানালাইসিস করা যায়, তো আমাদের শরীরে যা উপাদান একটা এক মাটির উপাদান একই রকম, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য কি, কনসেন্ট্রেশনের ডিফারেন্স রয়েছে। জীবদেহে তোমার কি হচ্ছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি থাকছে, যেখানে মাটিতে সেটা পরিমাণটা কম থাকছে, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মাটির যা উপাদান আমাদের শরীরের উপাদানও সেম। এবার এর ধাপ, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস মানে হচ্ছে যখন অজীবজাত বস্তু থেকে জীবজাত বস্তু হয়ে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস বলা। তার প্রথমে জৈব যৌগ সৃষ্টি দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ সৃষ্টি। তো যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ওয়াটার সাইকেল চলছে, অর্থাৎ এখান থেকে বাষ্প আকারে মেঘ তৈরি হচ্ছে, মেঘগুলো থেকে তোমার আবার বৃষ্টি হচ্ছে, পৃথিবী আরও ঠান্ডা হচ্ছে, আবার তো বাষ্প আকারে, মানে একটা গরম জিনিসের উপরে যদি জল ফেলে দাও ধোঁয়া উঠে যায়, বাষ্প আকারে উঠে যায়, সেরকমভাবে যখন জল পড়লো আরও ধোঁয়া উঠতে শুরু করছে, আরও বাষ্প তৈরি হচ্ছে, আরও তোমার বৃষ্টি হচ্ছে, এইভাবে তোমার মোটামুটি 0.3 বিলিয়ন ইয়ার্স ধরে 0.3 বিলিয়ন ইয়ার্স ধরে তোমার কি হলো, এভাবে ওয়াটার সাইকেল চলতে থাকলো। ওটা যাওয়ার ফলে পৃথিবীর যে গলন্ত অগ্নেয়পিণ্ড ছিল, তবে অবশ্যই তোমার পৃথিবী যখন ঠান্ডা হবে তখন সব অংশগুলো সমানভাবে উঁচু নিচু হবে না, যে অংশগুলো তোমার ধরে নাও হেভি মেটালের পরিমাণ বেশি থাকবে সেগুলো কি উঁচু হয়ে থাকবে, যেগুলো তোমার হেভি মেটালের পরিমাণ কম থাকবে সেগুলো নিচের দিকে চলে যাবে, গর্ত হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে, এবং এই জলগুলো জমা হওয়ার ফলে কি হচ্ছে, ধরেন পৃথিবীর সাইজটা এরকম ভাবে কোথাও উঁচু হয়ে গেল, কোথাও হয়তো নিচু হয়ে গেল, কোথাও হালকা উঁচু হলো, এইভাবে তোমার, কারণ এখানে কি রয়েছে, হেভি মেটাল বেশি রয়েছে, ভারী মৌলগুলো বেশি রয়েছে বলে কি হচ্ছে, এরা উঁচু হয়ে গেল, এখানে কম ছিল নিচু হলো। এবার এখানে যখন এখানে যখন তোমার এগুলো আসছে, বৃষ্টির জল যখন পড়ছে, তো সেই বৃষ্টির জলটা কি হচ্ছে বলো, সেই বৃষ্টির জলটা এই পাঁচটা ধুয়ে কিছু এখানে এসে জমা হচ্ছে, এই নিচু গর্ত স্থানগুলোতে কি হচ্ছে, বৃষ্টির জল জমা হচ্ছে। যখন বৃষ্টির জলগুলো জমা হচ্ছে তখন এখান থেকে যখন বয়ে আসছে, তো এর উপরে যে সমস্ত মিনারেলসগুলো ছিল, মিনারেলস এবং বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস রয়েছে সেগুলো জলের সঙ্গে নেমে এসে এই জায়গাটাতে জমা হচ্ছে। এটাকে আমরা বলছি হট ডাইলিউট স্যুপ। এই ডাইলিউট স্যুপের মধ্যে কি রয়েছে, সমস্ত রকম জৈব পদার্থ তৈরি হওয়ার উপাদানগুলো এখানে এসে জমা হবে। এবার পৃথিবী যত ঠান্ডা হবে তত কি হবে, তোমার এই জিনিসগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করতে থাকবে। এখনো দেখো পৃথিবী সম্পূর্ণরূপে ঠান্ডা হয়নি বলে, এখন দেখো পৃথিবীর যদি কেন্দ্রে যাও তুমি, তো পৃথিবীর কেন্দ্রে আবার 6000 ডিগ্রি 7000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখনো বর্তমান আছে, এখন লাভা ম্যাগমা গলন্ত ফুটতেই আছে। কিন্তু পৃথিবীর বাইরের দিকটা কি হচ্ছে, তোমার ঠান্ডা হয়ে গেছে। এবার পৃথিবীর বাইরের দিকে কি সবচেয়ে হালকা মৌলগুলো কোথায়, পৃথিবীর পৃষ্ঠ এলাকায় থাকলো, যেগুলো ভারী মৌল সেগুলো তোমার ভিতরের দিকে কেন্দ্রের দিকে চলে গেল, আর যেগুলো তোমার হচ্ছে গ্যাস মলিকুল সে বাইরের দিকে সজ্জিত হয়ে গেল। এবার এখানে দেখো বলে সৃষ্টির শুরুতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন কি হলো, সবাই পরমাণু রূপে ছিল, কারণ পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল বলে কি হয়, তারা পরস্পরের সঙ্গে বন্ড ফর্মেশন করতে পারেনি। হাইড্রোজেন অত্যন্ত সক্রিয় হয়, সি এর সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেন সৃষ্টি করে। এই দেখো এখানে সি হলো, পৃথিবী যখন ঠান্ডা হলো কার্বন হাইড্রোজেন যুক্ত হলো, কার্বন হাইড্রোজেন যুক্ত আরো যখন ঠান্ডা হলো তখন এরা কি করছে, আরো তোমার C2H2 তৈরি করছে,
C2H4 তো মিথেন তৈরি করছে। তারপর তোমার হচ্ছে কি কার্বন নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে তোমার সঙ্গে সায়ানোজেন C2N2 তৈরি করছে, সায়ানোজেন তৈরি করছে। যেহেতু পৃথিবী ঠান্ডা হচ্ছে, যখন ঠান্ডা হচ্ছে তখন এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কনডেনসেশন ঘনীভবন ঘটাচ্ছে। এরপরে অ্যালডিহাইড কিটোন, যখন পৃথিবী আরও ঠান্ডা হতে যাচ্ছে তখন কার্বন এবং হাইড্রোজেন যৌগ, কার্বন ও হাইড্রোজেন যৌগ হাইড্রোকার্বনগুলি উষ্ণ বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড তৈরি করলো। তাহলে এখান থেকে চলে আসলো কি অ্যালডিহাইড চলে আসলো, কিটোন চলে আসলো এবং অ্যাসিড গ্রুপ চলে আসলো। এবার বলছে কার্বোহাইড্রেট সৃষ্টি। 5টি ফর্মালডিহাইড পরস্পর যুক্ত হয়ে প্রথম রাইবোজ সুগার, পর অন্যান্য শর্করা। এই যে প্রথমে যে অ্যাসিড ফর্মালডিহাইড, এই যে HCHO এগুলো পরস্পর যুক্ত কি দেখো এখানে কি হলো, প্রথমে কার্বনের ব্যাকবোন আসলো, 5টা কার্বন আসার পরে কি হলো, এখানে কি তৈরি করলো দেখো, এখানে বলছে HCHO, এখানে অ্যালডিহাইড যুক্ত হয়ে গেল, এখানে HOH, আবার HOH, এরকম ভাবে তোমার কি করলো, পরস্পর হাইড্রোজেন কার্বন অক্সাইড পরস্পর যুক্ত হওয়ার ফলে কি তৈরি করলো, তোমার প্রথম সুগার তৈরি করলো। এই যে এখানে দেখো যে ওয়াটার, পৃথিবী ঠান্ডা হয়ে গেল, ঘনীভবন বিক্রিয়া করছে, প্রিবায়োটিক কেমিস্ট্রি এমার্জেস। মানে প্রিবায়োটিক মানে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো পরস্পর আলাদা হয়েছিল, পৃথিবী যত তাপমাত্রা কম থাকলো তত ঘনীভবন বিক্রিয়া ঘটলো, এবং ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে কি হলো, সব মৌলগুলি অবিজিত অবস্থায় ছিল, তারা কি ধীরে ধীরে পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে নতুন নতুন যৌগ তৈরি করতে শুরু করলো। এরপরের পয়েন্টে দেখো বলছে এবার ফ্যাট এবং স্নেহবর্ধক। এরপর কিটোন এবং অ্যালডিহাইড ঘনীভবন এবং পলিমারাইজেশন ফলে ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হয়, যা গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাটে। এরপরে কি হলো দেখো, কিটোন এবং অ্যালডিহাইড পরস্পরের সঙ্গে ঘনীভবন ঘটলো এবং পলিমারাইজেশন ঘটলো। তারপরে এখানে গ্লিসারল বলে উপাদান তৈরি হলো, এরকম গ্লিসারল উপাদান তৈরি হলো। এই গ্লিসারল উপাদানগুলোকে এগুলো আসলে আলটিমেট কিছুই না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের শুধুমাত্র বন্ডিং ফরমেশন হয়েছে। কেন হয়েছে, পৃথিবী যত ঠান্ডা থেকেছে তত কি হচ্ছে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বন্ড ফরমেশন করেছে না। এর সঙ্গে কি করা হলো, এর সঙ্গে তোমার কিটোন এবং অ্যালডিহাইড ঘনীভবন এবং পলিঘনীভবন হয়েছে, এবং পলিমারাইজেশন মানে অনেকগুলো তৈরি হওয়ার ফলে আমাদের এরকম ভাবে তোমার এভাবে তোমার ফ্যাটি অ্যাসিডগুলো তৈরি হয়েছে। এইভাবে তোমার ফ্যাটি অ্যাসিডগুলো গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে গেছে, আমাদের কি তোমার কি ফ্যাট সৃষ্টি হয়েছে। এরপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে হলো কার্বন, হাইড্রোজেন। অ্যামাইনো অ্যাসিড কিছুই তো না, অ্যামাইনো অ্যাসিড কি অ্যামোনিয়া, অ্যামাইনো গ্রুপ থাকবে, কার্বন, হাইড্রোজেন ফাংশনাল গ্রুপ থাকবে, আর এখানে অ্যাসিড গ্রুপ থাকবে। এটাতে অ্যামাইনো অ্যাসিডের গঠন। এখানে আলটিমেট কি আছে দেখো, এখানে নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন অ্যান্ড অক্সিজেন পৃথিবী যখন তাপমাত্রা কমতে থাকলো ঘনীভবন বিক্রিয়া পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করলো, তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। এবার সরল জৈব যৌগ সৃষ্টি মিশ্রণ। বিভিন্ন সরল জৈব যৌগগুলো আদিম সমুদ্রের গরম জলে মিশে যায়, বিজ্ঞানী হ্যালডেনকে গরম তরল স্যুপ বলা হয়। যেটা আমি বললাম যে এই যে পৃথিবীর উঁচু জায়গাগুলো থেকে তোমার যখন বৃষ্টির জলটা পড়ছে, বৃষ্টির জলের সঙ্গে সেসব উপাদানগুলো, এখান থেকে মিনারেলসগুলো আসছে, বায়ুতে গ্যাসগুলো জলের সঙ্গে নেমে আসছে, এখানে জমা হচ্ছে, এই সমুদ্র অঞ্চলগুলোতে বা গর্তগুলোতে জমা হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে এই সরল জৈব যৌগগুলো পরস্পরের যুক্ত একটা জটিল জৈব যৌগ তৈরি করছে, এবং ওই জলটাকে আমরা বলছি গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এরপর জটিল জৈব সৃষ্টি, ধরুন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল আমার কাছে, ফ্যাট তৈরি হয়ে গেল আমার কাছে, কার্বোহাইড্রেট তৈরি হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এবার এদের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়, যে জারণ হচ্ছে যে অক্সিজেন ইলেকট্রন ছেড়ে দিবে আর বিজারণ ইলেকট্রন গ্রহণ করবে। তারপর হচ্ছে কি ঘনীভবন মানে পৃথিবী ঠান্ডা হবে, ওরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, ঘনীভূত হবে। ধরুন এখানে অ্যামাইনো অ্যাসিড, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করলো, প্রোটিন তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিডে প্রোটিন আসলো। অনেকগুলো কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড যুক্ত হওয়ার ফলে, এক শর্করা যুক্ত হওয়ার ফলে পলিস্যাকারাইড তৈরি করলো। অনেকগুলো ফ্যাট পরস্পর যুক্ত হওয়ার পর লিপিড তৈরি করলো। এবার হচ্ছে কি নিউক্লিওসাইড তৈরি হলো,
যেখানে নিউক্লিওসাইডে কি রয়েছে, সুগার রয়েছে এবং নাইট্রোজেন বেস রয়েছে, এটা নিউক্লিওসাইড তৈরি হলো। এবার এর সঙ্গে আবার কি হলো, এর সঙ্গে আরও যখন পৃথিবীর তাপমাত্রা কমলো তো সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস প্লাস ওর সঙ্গে তোমার ফসফেট যুক্ত হলো, যে নিউক্লিওটাইড তৈরি হলো, নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইডগুলো আবার পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হলো, ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে তোমার প্রথম আরএনএ তৈরি হলো, এই আরএনএ থেকে আবার তোমার পরবর্তীতে ডিএনএ তৈরি হলো। এভাবে তোমার সিম্পল জৈব বস্তু থেকে জটিল জৈব বস্তু তৈরি হতে থাকলো। এবার নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ তৈরি হলো। এবার প্রোটোসেল। তাহলে কি হলো, পৃথিবীর তাপমাত্রা যত কমতে থাকলো, এখন যেমন পৃথিবীর তাপমাত্রা কমতে আছে, পৃথিবীর তাপমাত্রা কমছে মানে কি, পৃথিবীর যে একটা জ্বলন্ত অগ্নেয়পিণ্ড ছিল তার প্রধান মানে প্রমাণ হচ্ছে কি পৃথিবী এখনো কেন্দ্রের দিকে লাভা ম্যাগমাস ও গলন্ত ফুটন্ত অবস্থায় রয়েছে। তাহলে তারা তাপ ছাড়ছে, তার তাপ যখন ছাড়ছে তখন পৃথিবী ঠান্ডা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাটা আমি এখানে মিস করলে হবে না, কিন্তু এটা বলছে পৃথিবী তাপমাত্রা ছাড়ছে। যেমন লাভা কোনো একটা ফাঁকা জায়গায় দিয়ে অগ্নিগিরির মধ্যে বেরিয়ে আসছে, তো প্রচুর তাপ বেরিয়ে আসছে, প্রচুর ছাই বেরিয়ে আসছে, ওই সব ছাইগুলো অ্যাশগুলো জমা হয়ে গিয়ে তোমার মেঘ তৈরি করছে এবং ওই সমস্ত ছায়ের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস ফর্মেশন হচ্ছে এবং পরিবেশে গ্যাসের ভান্ডার তৈরি হচ্ছে। এবার প্রোটোসেল কাকে বলে, যা গরম তরল স্যুপ থেকে প্রোটিন আলাদা হয়ে যে কোলজীয় গঠন অপারেট করেন তাকে প্রোটোসেল। কি হচ্ছে, গরম তরল স্যুপ থেকে প্রোটিন আলাদা হয়ে গিয়ে যে মডেল তৈরি করে তাকে কোয়াসারভেট মডেল বলে। কোয়াসারভেটে লিপিড আবরণ এবং নিউক্লিক অ্যাসিড না থাকায় প্রতিলিপি গঠন করতে পারে না, অর্থাৎ কোয়াসারভেটের ক্ষেত্রে বাইরের দিকে আলাদা লিপিড মেমব্রেন এবং নিউক্লিক অ্যাসিড না থাকার জন্য, ডিএনএ না থাকার জন্য নতুন তৈরি করতে পারে না। সিডনি ফক্স এগুলোকে মাইক্রোস্ফিয়ার বলেন, অর্থাৎ এটা মাইক্রোস্ফিয়ার যেখানে একটা বাইরের দিকে মেমব্রেন তৈরি হয়েছে, ভিতরে প্রোটিন তৈরি হয়েছে। কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের ভিতরে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত সৃষ্টি হয় প্রোটোসেল বা আদিকোষ, সমুদ্রের জলে প্রথম জীবের সৃষ্টি হলো। তাহলে কি হলো, বাইরের দিকে তোমার এই যে আমাদের কোষ পর্দা, এটা যার হাইড্রোফোবিক, হেডটা বাইরের দিকে, টেলটা ভিতরের দিকে। তাহলে এর ক্ষেত্রে হলো বাইরের দিকে তোমার একটা লিপিডের আবরণ তৈরি হলো, ভিতরের দিকে থাকলো নিউক্লিক অ্যাসিড থাকলো। এবার এই নিউক্লিক অ্যাসিড ও বাইরের দিকে আবরণ থাকার ফলে এরা দেখা গেল যে নিজে বিভাজন হতে পারছে, নিজে থেকে নিজে কোষ তৈরি করতে পারছে, তখন সেটাকে আমরা বলছি প্রোটোসেল বা আদিকোষ। আদিকোষ থেকে সরল জীবের বিবর্তন। তাহলে অবায়ুজীবী কেমোহেটেরোট্রপ, অবায়ুজীবী মানে যেহেতু সে সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের কোনো উপস্থিতি ছিল না, তাই পরিবেশ ছিল কি অবায়ুজীবী। কেমোহেটেরোট্রপ মানে হচ্ছে এখনকার যখন সালোক সংশ্লেষকারী জীবরা ইলেকট্রনের সোর্স হিসেবে কি ব্যবহার করছে, জলকে ব্যবহার করছে। তো সেই সময় কি ছিল তোমার, ওরা বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সকে ব্যবহার করে, যেমন এখনকার কেমোহেটেরোট্রপ ব্যাকটেরিয়াল। হেটেরোট্রপ নিজের খাওয়া তৈরি করতে পারে না। এবার কেমিক্যাল মানে হচ্ছে যারা রাসায়নিক বস্তু নিজের খাওয়ার সংগ্রহ করে, যেমন হাইড্রোজেন সালফাইড, সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, মিথেন থেকে। এরপরে বায়ুজীবী, এরপর বায়ুতে অক্সিজেন আসলো কেমোহেটেরোট্রপ তৈরি হলো, মানে অবায়ুজীবী থেকে বায়ুজীবীরা আসলে। এবার তারপর অবায়ুজীবী সালোক সংশ্লেষকারী স্বভোজী, মানে এরা অক্সিজেন ছাড়াই তোমার কি করতে পারছে, সালোক সংশ্লেষ করতে পারছে, স্বভোজী, নিজের খাবার তৈরি করতে পারছে। তারপর আলটিমেট আসলে কি বায়ুজীবী সালোক সংশ্লেষকারী স্বভোজী, অর্থাৎ যারা বায়ুর উপস্থিতি অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। তাহলে প্রথমে অবায়ুজীবী কেমোহেটেরোট্রপ আসলো, তারপর কি বায়ুজীবী কেমোহেটেরোট্রপ আসলো, তারপর অবায়ুজীবী সালোক সংশ্লেষকারী উদ্ভিদ আসলো, তারপর বায়ুজীবী সালোক সংশ্লেষকারী স্বভোজী আসলো। এরপরে দেখো আমাদের এই পৃথিবীর সৃষ্টির ঘটনাটা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেছিল কেউ, মিলার এবং উরে এক্সপেরিমেন্টটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা বুঝতে পারলে তুমি পৃথিবীর সৃষ্টির ইতিহাসটা বুঝতে পারবে। তারা বলে 1953 খ্রিস্টাব্দে স্ট্যানলি মিলার অ্যান্ড হ্যারল্ড উরে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে কিভাবে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হয়েছে। মানে তারা প্রমাণ করে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস, অর্থাৎ অজীবজাত উপাদান থেকে কিভাবে জীবজাত উপাদান তৈরি হচ্ছে। পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি। মিলার এবং উরে একটি 5 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গোল কাঁচপত্র তৈরি করে, তাতে 2টি টাংস্টান বা তড়িৎদ্বার ইলেকট্রোড যুক্ত করেন স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস। এই যেটা হচ্ছে স্পার্ক ডিসচার্জ। এটা স্পার্কটা কি আসলে আমাদের নর্মালি বৃষ্টি হওয়ার সময়
আকাশে যে বিদ্যুৎ চমকায় সেই জিনিসটা তৈরি করছেন। কেন? কারণ বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। তাই বিদ্যুৎ যেখানে চমকাবে সেই এলাকার আশেপাশের গ্যাসগুলো সেই ইলেকট্রনের সংস্পর্শে এসে আয়নিত হয়ে যায়। আয়নিত মানে চার্জযুক্ত হয়, এবং নেগেটিভ চার্জযুক্ত হওয়ার ফলে তার পার্শ্ববর্তী যে গ্যাসগুলো থাকে সেগুলো পজিটিভলি চার্জ হয়, পরস্পরের সঙ্গে যুক্ত নতুন গ্যাস তৈরি করে। তো এখানে ওই পরিবেশটাকে তৈরি করা হচ্ছে স্পার্কলিং দেওয়ার মাধ্যমে। ফ্লাস্কটিকে একটি ঘনীভবন যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়, দুটি নল যুক্ত থাকে। ঘনীভবন এটা ঘনীভবন নল, মানে এখানে টেম্পারেচার অনেক কম থাকে, কনডেনসেশন হয়, পৃথিবী ঠান্ডা হচ্ছে, মৌলগুলো পরস্পর যুক্ত হচ্ছে, এই কথাটা বললাম আমি। তো কি হচ্ছে, সে আর্টিফিশিয়াল কনডেন্সার, এখানে টেম্পারেচার অনেক কম করা হচ্ছে। একটি দিয়ে ঠান্ডা জল প্রবেশ করে, অন্যটি দিয়ে গরম জল প্রবেশ করে। একটা দিয়ে গরম জল ঠান্ডা জল প্রবেশ করে, এখানে ঠান্ডা জল আর একটা গরম জল প্রবেশ করে, গরম জল বেরিয়ে যায়। ঘনীভবন যন্ত্রে ইউ আকৃতির নল থাকে, এই যে পুরো ইউ আকৃতির নল একটা, যার মাধ্যমে উৎপন্ন পদার্থ জমা হতে পারে। এই যে ইউ আকৃতির নল এখানে জমা হতে পারে সবকিছু। এরপরে থাকে একটা ছোট ফ্লাস্ক, যা নলের সাহায্যে বড় ফ্লাস্কের সঙ্গে যুক্ত থাকে। হয়ে গেল। এবার পরীক্ষা। বড় ফ্লাস্কে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:1:2 অনুপাতে নিয়ে তার সঙ্গে ছোট ফ্লাস্কে থেকে ফুটন্ত জলের জলীয় বাষ্পকে যোগ করা হয়। তাহলে বড় ফ্লাস্ক থেকে কি নেওয়া হয়? মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন বড় ফ্লাস্ক থেকে, এবং সেটাকে নিয়ে কার সঙ্গে? ছোট ফ্লাস্কে ফুটন্ত জলে জলীয় বাষ্পকে যোগ করা হয়। তারপর গ্যাসীয় মিশ্রণে বিচ্ছুরিত তড়িৎদ্বারের মধ্য দিয়ে অনবরত চালনা করা হয়। ঘনীভূত তরল উত্তপ্ত করে বাষ্পীভূত করা হয়, বাষ্পকে বিচ্ছুরিত তড়িৎদ্বারের মধ্য দিয়ে চালনা করা হয়। এবার সমগ্র পরীক্ষা ব্যবস্থাটি 1 সপ্তাহ থাকে। এখানে আসলে কি হয়েছে দেখো, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, 5 লিটারের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে প্রথমে তুমি কি করলো, একটা নর্মাল জল নিয়ে নিলে, নর্মাল সমুদ্রের জল নিলে, যেটাকে আমরা হট ডাইলিউট স্যুপ বলি। তাহলে এখানে তাপমাত্রা যখন প্রয়োগ করছি আমি, তো এখানকার জলগুলো কি হয়? বাষ্পীভূত হবে। যখন তাপ দিব আমি, তো গরম হওয়ার ফলে এই জলগুলো বাষ্পীভূত হবে। সেই বাষ্পটা তোমার যখন এই নল দিয়ে যাওয়ার ফলে এই স্পার্কলিং চেম্বারে যাবে। বাষ্প মানে এটা ধরে নাও পৃথিবীতে, মানে পৃথিবী গরম পৃথিবী, আর গরম পৃথিবী থেকে যখন ঠান্ডা হচ্ছে তখন এখানে বাষ্প ছাড়ছে, এই জলীয় বাষ্পটা ছাড়ছে। এই ছাড়ার ফলে এখানে যখন মেঘ তৈরি হচ্ছে, দেখো এখানে গ্যাস উঠছে, গ্যাসটা, এবং এখানে তখন স্পার্কলিং হচ্ছে। স্পার্কলিং মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে গ্যাসগুলো আয়নিত হয়ে গেল। এবার আয়নিত হওয়ার পর পৃথিবীতে যখন নেমে আসছে, তখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা ফলে এই কন্ডেন্সারের মধ্যে যখন আসছে, তখন সে আয়নিত গ্যাসগুলো, ধরে নাও এখানে কার্বন আর হাইড্রোজেন ছিল, আর ঠান্ডা সংস্পর্শ হওয়ার ফলে তারা পরস্পরের মধ্যে বন্ডিং ফর্মেশন করলো কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে। তারপরে সেটা তোমার কি হলো, এই জলীয় বাষ্পের মাধ্যমে নেমে এসে তোমার এখানে এসে জমা হলো, সরল জৈব পদার্থে জমা হলো। মানে পৃথিবী যখন প্রথম সৃষ্টি, তখন তাপমাত্রা আছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, ওরকম একটা তাপমাত্রা তৈরি করা হয়েছে। তাহলে এখানে যখন জ্বলন্ত ফুটছে, তখন জলীয় বাষ্প বেরোচ্ছে। এই জলীয় বাষ্পগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে দেখো, এর মধ্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন নেওয়া হচ্ছে, অ্যামোনিয়া নেওয়া হচ্ছে, জল নেওয়া হচ্ছে, হাইড্রোজেন গ্যাস আছে। এরা পরস্পর তড়িৎস্ফুরণের মাধ্যমে আয়নিত হচ্ছে। আয়নিত হওয়ার পর তার পৃথিবীতে নেমে আসছে না, পৃথিবী যেহেতু ঠান্ডা হচ্ছে, ঠান্ডাতে কনডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া করবে, এবং পরে সেগুলো এসে জমা হবে। কোথায় জমা হচ্ছে? জলের মধ্যে, সমুদ্র, পৃথিবীর যে নিচু জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জমা হচ্ছে। সেরকম ভাবে এখানে জমা হচ্ছে। এখানে কি পাচ্ছি আমরা? পর্যবেক্ষণ করে দেখলাম যে তরলে গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, ফর্মালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি তৈরি হচ্ছে, এবং মোটামুটি সমস্ত ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, যেগুলো জীবন সৃষ্টির জন্য একান্ত দরকার। ওকে, সিদ্ধান্ত কি অজৈব পদার্থের জৈব পদার্থ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যখন এখানে তৈরি হচ্ছে জিনিসগুলো, সেই হট ডাইলিউট স্যুপের জিনিসগুলো আবার কন্ডেনসেশন হয়ে কি পরবর্তী আরো নতুন নতুন জীব, মানে আরো নতুন নতুন গঠন তৈরি করবে। এটাই হচ্ছে মিলার এবং উরের এক্সপেরিমেন্ট। ওই পরীক্ষাটা ওরা 7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে চালাতে থাকে। এবার আমরা অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলোকে আমরা দেখব। দেখো, পৃথিবী আজকে 14 বিলিয়ন 4.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো বা 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, তো পৃথিবীতে কি হয়েছিল? বিগ ব্যাং থিওরি হয়েছিল। বিগ ব্যাং থিওরি মানে কোনো একটা বস্তুতে বিশাল বিস্ফোরণ ঘটে, এবং সেখানে যে পার্টিকেলগুলো ছড়িয়ে পড়ে, সেই পার্টিকেলগুলো থেকে নতুন জীবের সৃষ্টি হয়, মানে সৌরজগতের সৃষ্টি হয়, এটা বলা হয়েছিল। তো এই সময় পৃথিবীর তাপমাত্রা কি ছিল?
যেখানে কি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, অবিয়োজিত কন্ডিশন ছিল, পৃথিবী কি ছিল, সবকিছু অবিয়োজিত অবস্থায় ছিল। দেখো পৃথিবীর সৃষ্টি 450 কোটি বছর আগে, পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা 6000 ডিগ্রি, এখানে মোটামুটি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবী টকবক করে তখন ফুটছে, ফুটন্ত অগ্নেয়পিণ্ডি। পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের আবির্ভাব হবে, ধীরে ধীরে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ছাড়তে থাকলো, উপরে মেঘ তৈরি হলো এবং পৃথিবীগুলো উঁচু নিচু ঠান্ডা হচ্ছে, তখন যেখানে নরম অংশের নিচু হয়ে গেল আর কঠিন অংশগুলো উঁচু পাহাড় তৈরি করলো, নিচু অংশগুলো থেকে জল জমার ফলে সমুদ্রের সৃষ্টি হলো। পরিবেশে মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প যেটা 2:1:2 অনুপাতে তৈরি হতে শুরু করলো, কিন্তু অক্সিজেন ছিল না। পরিবেশ ছিল বিজারণধর্মী। বিজারণধর্মী কেন ছিল? অবিয়োজিত বা এটা অবিয়োজিত না লিখে বিজারণধর্মী বলো, বিজারণধর্মী, সব এক অবস্থায় ছুটে ছুটে ছিল। তারপর জীবনের উৎপত্তি ঘটলো কত? 3.8 বিলিয়ন ইয়ার্স আগে প্রথম সায়ানো ব্যাকটেরিয়া আসলো, সায়ানো ব্যাকটেরিয়া প্রথম আসলো। তাহলে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি হয়, আমরা দেখলাম, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে। কোঅ্যাসরবেট তৈরি হলো, কোঅ্যাসরবেট, মাইক্রোস্ফিয়ার ও নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়। কোঅ্যাসরবেট কি থাকে? কোঅ্যাসরবেট এবং মাইক্রোস্ফিয়ার থেকে ওর মধ্যে নিউক্লিক অ্যাসিড আগমনের ফলে সেখানে প্রোটোবায়ন্টস কোষ তৈরি হলো। প্রথমে আরএনএ, পরে ডিএনএ, যেহেতু আরএনএ হচ্ছে সরল প্রকৃতির এবং আরএনএ পরিবর্তন হয়, সেই জন্য আরএনএ সৃষ্টি হলো, পর আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়। সমুদ্রের গরম জল কোয়াসারবেট এবং নিউক্লিক অ্যাসিডের মিলে প্রাথমিক কোষ তৈরি করলো, প্রোটোবায়ন্ট। তারপর 300 কোটি বছর আগে মোটামুটি আমাদের 300 এইখানে এইসব এলাকাগুলোতে আমরা কি হচ্ছে, প্রথম আদি প্রোক্যারিওটিক কোষ এবং পরে প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি হয়। তাহলে আদি প্রোক্যারিওটিক কোষ এবং আদি প্রোক্যারিওটিক কোষে সায়ানোব্যাক্টেরিয়ার মতো প্রোক্যারিওটিক কোষগুলো তৈরি হতে থাকে। অবয়জীবী এবং সালোক সংশ্লেষের সালফার ব্যাকটেরিয়া, কারণ সালফার কি কেমো হেটেরোট্রফ, সালফার ব্যাকটেরিয়া কেমো অটোট্রফস, অর্থাৎ ওরা জলের পরি ব্যবহার না করে রাসায়নিক পদার্থ ব্যবহার করে, অর্থাৎ ইলেকট্রনের সোর্স হিসেবে হাইড্রোজেন সালফাইডকে ব্যবহার করে। তারপর দেখো সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা অক্সিজেন দেয়। সায়ানো ব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তো তারা কখন আসলো? প্রথমে কি কেমো হেটারোট্রফগুলো আসলো, কেমো হেটারোট্রফ, এরা আসলো। এরা আসার পরে এরা হচ্ছে নন ফটোসিনথেটিক, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে না। তারপর আসলে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, যার পৃথিবীতে সায়ানো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে। তাই এরা কি পৃথিবীতে প্রথম অক্সিজেনের আবির্ভাব ঘটলো কার দ্বারা? সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা। জারকীয় পরিবেশযুক্ত বায়ুমণ্ডল ছিল, এখানে বিজারিত অবস্থায় ছিল পরিবেশ, এবার জারকীয় পরিবেশযুক্ত অর্থাৎ জারিত পরিবেশ সৃষ্টি হলো। ওজোন স্তর গঠিত হয়, স্থলভাগের জীব বসবাসের উপযুক্ত হয়, কারণ ওজোন স্তর যখন পৃথিবীর চারিদিকে ওজোন স্ফিয়ারে তৈরি হলো, মহাজগতের বিভিন্ন ক্ষতিকারক রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রে, গামা রশ্মি, এগুলো আর পৃথিবীতে আসতে পারলো না বলে পৃথিবীর জীবগুলো এই সমস্ত রশ্মি থেকে সুরক্ষিত হলো। বহুকোষী জীবের উৎপত্তি। এবার চলে আসলে কি, প্রথম প্রোটোজোয়া এককোষী জীব, ইউক্যারিওটস এককোষী তোমার উন্নত জীব, এরপর সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস, এরপর চলে আসছে কি 600 প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ সৃষ্টি হলো। প্রথমে প্রোক্যারিওটিক কোষ ছিল, প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটিক আসলো। ইউক্যারিওটিকের মধ্যে সায়ানোব্যাকটেরিয়া এবং শৈবাল দুটোর বৈশিষ্ট্য বহন করছে। এরাই প্রথম ফসিলস পাওয়া গেছে, কাদের? সায়ানোব্যাকটেরিয়াদের ফসিল জীবাশ্ম প্রথম পাওয়া গেছে। তারপর কোষ বিভাজন এবং কলোনি সৃষ্টির মাধ্যমে এককোষী ইউক্যারিওট থেকে বহুকোষী ইউক্যারিওটিক সৃষ্টি হয়। তাহলে এই যে সায়ানোব্যাকটেরিয়া, এগুলো এককোষী ইউক্যারিওট, সায়ানোব্যাকটেরিয়া বলো, এটা অ্যামিবা বলো বা প্রোটোজোয়া, এগুলো হচ্ছে এককোষী ইউক্যারিওটস। এককোষী ইউক্যারিওটস, বহুকোষী ইউক্যারিওট তৈরি হলো প্ল্যান্ট, প্রথম বহুকোষী জীবের তৈরি হলো। মাছের মতো মেরুদণ্ডী প্রাণী দ্বারা এরপর কি হলো, কেমব্রিয়ান এজ যখন চলে আসলো, তখন স্পঞ্জ, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকার্নোভেরা, এই সমস্ত জীবগুলো আসতে লাগলো। কিন্তু প্রথম কি হলো কি, স্পঞ্জ এবং কোরাল, পরিফেরারা আসলো। পরিফেরার পরে আসছে মাছ, ফিশ, ডিভোনিয়ান এজে তোমার ফিশেরা আসছে। তো বলছে যে বহুকোষী জীব থেকে প্রথমে অমেরুদণ্ডী প্রাণী বলতে যে স্পঞ্জ এবং কোরালস, এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী মানে এদের নোটোকট তৈরি হয় না, নোটোকট তৈরি হয় না। তারপর হচ্ছে কি বলছে যে অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকটযুক্ত প্রাচীন করডাটা প্রাণীর সৃষ্টি। নোটোকটযুক্ত করডাটা প্রাণী কারা আসলো? এই যে তোমার আসলে এখানে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা,
গ্যানোডার্মাটা, এগুলো সব নন কর্ডেট। এরা সব স্পঞ্জ, কোরাল, অ্যানলিডা, আর্থ্রোপোডা হচ্ছে নন কর্ডেট, অর্থাৎ এদের কর্ডাটা অর্থাৎ পিঠে শীত দ্বারা তৈরি হওয়ার কোনো আসেনি। এরপরে যখন কর্ডেট অ্যানিমালগুলো আসলো, তো কর্ডেট অ্যানিমাল কারা আসলো? প্রথমে তোমাকে হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, মানে অ্যাম্ফিওক্সাস, এরকম টাইপের জীবগুলো আসলো। কর্ডযুক্ত প্রাণী আসলো। দুটো কর্ডযুক্ত প্রাণী উদাহরণ বলে দাও। তাহলে অ্যাম্ফিওক্সাস, অ্যাসিডিয়া, সালপা, এই সমস্ত প্রাণীগুলো, ব্র্যাঙ্কিওস্টোমা, এগুলো আসলো। নোটোকর্ডযুক্ত মেরুদণ্ডে প্রাণীতে প্রথমে চোয়ালবিহীন মানে সাইক্লোস্টোমাটা, যেমন তোমার ল্যাম্প্রে এবং হ্যাগফিশ। চোয়ালবিহীন উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে, হ্যাগফিশ, এই সমস্ত জীবগুলো আসলো। এরপরে চোয়ালযুক্ত প্রাণী মানে আমাদের সমাজে দেখতে হয় আমরা মাছ, পাখি, স্তন্যপায়ীগুলো সৃষ্টি হলো। ডাঙার উদ্ভিদ, এবার এগুলো সবগুলো জলের মধ্যে ঘটছে। এবার জল থেকে আসতো ডাঙার মধ্যে। এই পর্যন্ত হয়ে গেল কি জলের বৈশিষ্ট্য, এ পর্যন্ত হয়ে গেল জল। এরপরে কারা আসলে দেখো উভচর, অ্যাম্ফিবিয়ান, ব্যাঙেরা চলে আসলো। ব্যাঙেরা কি জলে তোমার ব্যাঙাচি অবস্থা থাকছে, কিন্তু স্থলে তোমার পূর্ণাঙ্গ অবস্থা থাকছে। তাহলে এরা কি জল থেকে উঠে আসলো প্রথম অ্যাম্ফিবিয়ানরা। শৈবাল থেকে বিবর্তনের মাধ্যমে ডাঙার উদ্ভিদ সৃষ্টি হলো। ডাঙার উদ্ভিদ কারা? ডাঙার উদ্ভিদ হচ্ছে তোমার প্রথম ডাঙার উদ্ভিদ হচ্ছে তোমার ব্রায়োফাইট বা মস। এবার এই মস হলো কি প্রথম উভচর, উদ্ভিদের ক্ষেত্রে উভচর। মস থেকে ফার্ন আসলো, যেমন ড্রায়োপটেরিস। ফার্ন থেকে ব্যক্তবীজ, যেমন সাইকাস পাইনাস। ব্যক্তবীজ থেকে গুপ্তবীজ, যেমন হচ্ছে আমাদের আম, জাম, কাঁঠাল, সব গাছগুলো চলে আসলো। ফার্ন হলো প্রথম ডাঙার উদ্ভিদ, অর্থাৎ টেরিডোফাইট গুলো হচ্ছে প্রথম ডাঙার উদ্ভিদ। এবার গুপ্তবীজ উদ্ভিদ একবীজপত্রী হলো, আবার দ্বিবীজপত্রী ভাগ হলো, পৃথিবীতে নতুন বাসস্থান সৃষ্টি হয়। তাহলে কি আসলো? প্রথমে হচ্ছে জলে ছিল কারা? শৈবাল ছিল জলে, শৈবালরা ছিল জলে। জল থেকে আসলো প্রথমে মসরা হচ্ছে উভচর। এবার মস থেকে আসলো ফার্নরা হচ্ছে প্রথম স্থলবাসী উদ্ভিদ। তো ফার্ন থেকে আসলো কারা? ফার্ন থেকে আসলো তোমার ব্যক্তবীজী, সাইকাস পাইনাস। ব্যক্তবীজ থেকে তখন আসলো গুপ্তবীজী, যাদের বীজগুলো ফলের মধ্যে লুকিয়ে থাকে, গুপ্তবীজী। একে আমরা একবীজপত্রী, দুবীজপত্রী ভাগ করছি। এরপরে পৃথিবীতে কি হলো? উদ্ভিদের বিস্তার ঘটলো। এরপর 4 পায়ে মেরুদণ্ডযুক্ত প্রাণী। তাহলে 4 পায়ে দেখো ফ্রগ চলে আসলো। ফ্রগের পরে স্থলবাসীকে রেপটাইল অর্থাৎ কুমির আসতে শুরু করলো। তারপর আসলো কারা? বিভিন্ন ম্যামালসরা আসছে, স্তন্যপায়ী প্রাণীরা আসতে শুরু করলো। মৎস্য জাতীয় প্রাণী জলে আবির্ভূত হয়, তাহলে মৎস্যরা জলে ছিল। এবার শিলাকান্ত মাছ নামক মাছ থেকে এরপর উভচর প্রাণীদের আবির্ভাব ঘটে। এর স্থলভাগে কিছুটা অভিযোজিত হয়। উপরের উভচর বা সরীসৃপ শ্রেণীর উপর, তাহলে কি মাছ থেকে আসলে সরীসৃপ যেমন হচ্ছে তোমার এই কুমিরের কথা ভাবো, 4 পা যুক্ত। এরাই প্রথম ডাঙার প্রাণী। সরীসৃপের পর দেখা যায় পাখি এবং সবচেয়ে স্তন্যপায়ী। তারপরে পাখিরা আসলো। পাখিরা আসার পরে কি হলো? স্তন্যপায়ী প্রাণীরা আসলো। স্তন্যপায়ী মানুষ, গরু, বাদর, এসব জিনিসগুলো আসতে শুরু করলো। সরীসৃপ থেকে পাখি থেকে স্তন্যপায়ী মানুষের আবির্ভাব পরে বিবর্তনের শেষ হয় মানুষের সবচেয়ে শেষে কি হচ্ছে? মানুষ আসলে সবচেয়ে শেষে। তাহলে বুঝতে পারলে যে প্রথমে কি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল 4.8 বিলিয়ন ইয়ার্স আগতে বা 4.5 বিলিয়ন ইয়ার্স আগতে, তখন পৃথিবী গলন্ত অগ্নিপিণ্ড ছিল, যেখানে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, সব বিজারণধর্মী অবস্থায় ছিল, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু আলাদা অবস্থায় ছিল। এরপর যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হলো, মোটামুটি 4.5 থেকে 3.8 বিলিয়ন ইয়ার্স আসলো, মোটামুটি 1 বিলিয়ন ইয়ার্স ধরে তোমার পৃথিবীর তাপমাত্রা কমার পরে পৃথিবীতে প্রথম যারা আসলো তারা হচ্ছে কেমোহেটারোট্রপস, প্রোক্যারিওটিক যারা কেমোহেটারোট্রপস। ওখান থেকে সৃষ্টি হলো কারা? ওখান থেকে সৃষ্টি হলো এককোষী ইউক্যারিওটিক, যেমন প্রোটোজোয়া তৈরি হলো, অ্যামিবা তৈরি হলো, যেমন সায়ানোব্যাকটেরিয়া তৈরি করলো। এরপর অনেক কাল ধরে তো বিবর্তনের ফলে সেখানে আসলে উদ্ভিদরা আসলো, প্ল্যান্টসরা আসলো। এবার প্ল্যান্টসরা কিভাবে আসলো? প্ল্যান্টসরা তোমার হচ্ছে কি প্রথমে শৈবালরা জলে ছিল, তারা আসলো। শৈবালের পরে উভচর মশেরা আসলো, মশের পরে ফার্ন আসলো, ফার্নের পরে তোমার কে আসলো? মানে ফার্নের পরে তোমার আসলো ব্যক্তবীজ উদ্ভিদ, গুপ্তবীজ উদ্ভিদরা আসলো।
এবং কি প্রাণীদের মধ্যে প্রথমে কারা আসলো? প্রথমে নন কর্ডেটার আসলো। নন কর্ডেট, যাদের কর্ডাটা নেই, স্পঞ্জ, অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। এবার স্পঞ্জ বলতে তোমার হচ্ছে কি পরিফেরা, অ্যানলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী যেমন কেঁচো, জোঁক, আর্থ্রোপোডা সন্ধিপদ যেমন তোমার হচ্ছে আরশোলা। তারপর হচ্ছে মোলাস্কা, মোলাস্কা মানে হচ্ছে শামুক। তার ইকানোডার্মাটা মানে তারা মাছ। এরা আসলো। এরা আসার পর তারপর আসলো কারা? কন্ড্রিকথিস মাছেরা। কন্ড্রিকথিস মাছ যাদের চোয়াল নেই, যেমন হচ্ছে ল্যাম্প্রে, হ্যাগফিশ। তারপর আমাদের বনিফিশ আসলো, অর্থাৎ যাদের তোমার শিরদাঁড়া রয়েছে, যাদের তোমার কি রয়েছে? নোটোকর্ড রয়েছে। তারপর আসলো কারা? উভচর, মানে জলের প্রাণী থেকে এবার স্থলের দিকে এগোতে শুরু করলো। তো উভচর কারা? ব্যাঙেরা, যাদের ব্যাঙের চেয়ে অবস্থা জলে এবং এমনি অবস্থা স্থলে থাকছে। তারপর সম্পূর্ণ উভচর প্রাণী চলে আসলো কারা? 4 যুক্ত প্রাণী, যেমন কুমির আসলো। কুমিরের পরে আসলো পাখি আসলো। পাখির পরে আসতে শুরু করে দিল আমাদের বাদররা। তারপর লাস্টে আসলো আমাকে মানুষ। স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব ঘটেছে। এই পাখির এটা উপরে হবে, এখানে হবে পাখি, আর পাখির পরে আসছে তোমাকে ম্যামালস, 4 যুক্ত প্রাণীরা। এইভাবে তোমার পৃথিবীতে প্রাণ উৎপত্তি হয়েছিল। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।